একটু সাউন্ড কম করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। তোমাদের সবাইকে ক্লাসে উপস্থিতির জন্য সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের উপস্থিতি রোল নাম্বার তোমরা লিখবে। তোমরা অলরেডি অনেকেই সংযোজন হয়ে গেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের দীর্ঘদিন পরে এই অনলাইন ক্লাস, অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে এবং তোমরাও অতিষ্ঠ ছিলে যে কখন ক্লাস শুরু হবে। তো আমাদের এখন অনলাইন ক্লাস যথারীতি চলতে থাকবে। তোমরা সবাই উপস্থিত হবে এবং অনলাইন ক্লাস উপভোগ করবে এবং তোমাদের আগের মতো তোমরা হোমওয়ার্ক করবে। তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে। সে হোমওয়ার্ক নিয়মিত আমাকে জমা দেবে। তাহলে আমরা অলরেডি অনেক স্টুডেন্ট তোমরা যোগদান করে ফেলেছো। এখন আমরা পড়ালেখা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরীক্ষার আগে আমরা তোমার পরমাণুর গঠন এবং বর্ণালী, এই দুটো বিষয় আমরা পড়ালেখা শেষ করেছিলাম। পরমাণুর গঠন এবং বর্ণালী বিষয়ক যে আলোচনা, এই আলোচনাগুলো আমরা শেষ করেছিলাম। আজকে আমাদের পড়াশোনার বিষয় হলো আয়ন শনাক্তকরণ। আজকে আমরা আয়ন শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। তো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা আমাদের যে নিয়মিত ক্লাস, সেই ক্লাস দিকে এগিয়ে যাচ্ছি আমরা।
আমাদের আজকের আলোচনার বিষয় হলো কপার আয়ন শনাক্তকরণ। কপার আয়ন কিভাবে শনাক্ত করা যায়? পর্যায় সারণীতে কপার চতুর্থ পর্যায়ে অবস্থিত। চতুর্থ পর্যায় এবং 11 নম্বর শ্রেণী। তাহলে এদের অবস্থানটা আমাদেরকে একটু শিওর হতে হবে। কপারের অবস্থান হলো চতুর্থ পর্যায়ের 11 নম্বর শ্রেণীতে কপারের অবস্থান। কপারের পারমাণবিক সংখ্যা হলো 29 আর ভর সংখ্যা হলো 63.5। পারমাণবিক সংখ্যা 29, পারমাণবিক ভর 63.5। পারমাণবিক সংখ্যা 29 এবং ভর সংখ্যা হলো 63.5। এই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। এখন কপারের আমরা শনাক্তকরণ করার জন্য আমরা কি করি? আমরা ক্লাস 10-এও হালকা ধারণা পেয়েছি। তারপর আজকে আমরা টেস্ট তোমাদের শিখাবো। দেখো, কপার সালফেট দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত যোগ করা যায়, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা যায় তাহলে রিঅ্যাকশনটা কি হবে? টেট্রা অ্যামিনো কপার সালফেট প্লাস পানি, এবং এটা গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ তৈরি হবে। এই পরীক্ষার সাহায্যে আমরা কপার আয়ন শনাক্তকরণ করতে পারি। তাহলে কপার আয়ন শনাক্ত করার জন্য আমাদেরকে প্রয়োজন কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। এবং কি বর্ণ সৃষ্টি হবে? গাঢ় নীল বর্ণের সৃষ্টি হবে। এই পরীক্ষা হলে আমরা বুঝতে পারবো যে এই আয়নটা আমাদের কি আছে, কপার আয়ন আছে। দেখো, আর একটা টেস্ট, নাম্বার 1, নাম্বার 2। কপার আয়ন টেস্ট করার জন্য আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই যৌগটার নাম আমি লিখে দিচ্ছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড।
পটাশিয়াম ফেরোসায়ানাইড যখন যোগ করা হবে তখন খেয়াল করে দেখো যে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এই অংশটায় একটা কমেন্টস ছিল, কমেন্টসটা আমি একটু দেখি। একটা কমেন্টস আছে আমার বইতে 109 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, আমার এই শনাক্তকরণগুলো আমার বইতে 109 নাম্বার পেজে লেখা আছে, তোমরা এটা দেখো। সাবিকুন নাহার অলরেডি প্রেজেন্ট করছে। এখানে ভালোভাবে খেয়াল করে দেখো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আয়রন সায়ানাইড আছে, তো আয়রন সায়ানাইডের কোনো চেঞ্জ হবে না, there will be no change in the third bracket portion, there will be changed outside of the third bracket. থার্ড ব্র্যাকেটের আউটসাইডে এই যে পটাশিয়াম আয়ন এটা রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকে এই অংশটা রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না, does not take part in a chemical reaction. The third bracket portion does not take part in a chemical reaction. The outside of the third bracket take part in a chemical reaction. তাহলে কপার আয়ন যখন এখানে কি বিক্রিয়া হয়, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এখানে কপার আয়নটা যে পটাশিয়াম আয়নকে যখন প্রতিস্থাপিত করবে তখন পটাশিয়াম আয়ন পুরো চলে যাবে, যে কপার বসে যাবে আয়রন সায়ানাইড প্লাস 4টা পটাশিয়াম আয়ন তৈরি হবে। এই যৌগটার বর্ণ কি হবে? যৌগটার বর্ণ বাদামি হবে, বাদামি বর্ণের দ্রবণ তৈরি হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি অতিরিক্ত চালনা করি তাহলে আমার এক গাঢ় নীল বর্ণের কালার হচ্ছে। আমরা যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড চালনা করি তাহলে আমাদের বাদামি বর্ণের পদক্ষেপ তৈরি হচ্ছে। এই পরীক্ষার সাহায্যে আমরা কপার আয়ন শনাক্তকরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সব লিখে নাও। এবার দেখো আর একটা টেস্ট আমরা এভাবে শিখতে পারি। নাম্বার 3, কপার আয়নের মধ্যে আমরা যদি পটাশিয়াম আয়োডাইড যোগ করি, পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করি তাহলে কিউপ্রাস আয়োডাইড প্লাস পটাশিয়াম আয়ন, এই কিউপ্রাস আয়োডাইডের সাদা বর্ণের অধক্ষেপ তৈরি হবে, সাদা বর্ণের অধক্ষেপ তৈরি হবে। এই সাদা বর্ণের অধক্ষেপ দেখে আমরা কপার আয়ন উপস্থিত এটা আমরা শনাক্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পড়াগুলো সব এখন বুঝতে পারছো। তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন আমরা এই আলোচনা থেকে আমরা দেখাবো কিভাবে এমসিকিউ হয়। এই আলোচনা থেকে আমরা বলবো যে কিভাবে এমসিকিউ হয় এবং কিভাবে সিকিউ হয়, এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি এগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন নাই। অলরেডি ইসরাত সাদিয়া ডান স্যার বলে দিয়েছেন, সব ঠিক আছে সবার। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে একটু কমেন্টস করো যে তোমরা লেখাগুলো, বোর্ডের লেখাগুলো পরিষ্কার বুঝতে পারছো কিনা। সামিউল বাশার লেখাগুলো কি পরিষ্কার বুঝতে পারছো?
তোমরা একটু কমেন্টস করো যে লেখা পরিষ্কার বোঝা যাচ্ছে কি না। ওকে, সবার লেখা বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। এখন আমরা এই আলোচনা থেকে আমরা কিভাবে, দেখো একটা কোশ্চেন করতে পারি। আমরা এগুলা মুছে দিলাম। দেখো আমরা সিকিউ কিভাবে হতে পারে। একটা সিকিউ করব আমরা। আমরা এরকম বলবো যে এ একটি মৌল যার বহিস্থ স্তরের বিভিন্ন বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ। এখন কি ধরনের মান? হ্যাঁ, ওকে, তাসিন আর রাফি ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন দেখো আমি প্রথমে বললাম n equal to 4, l equal to 0, m equal to 0, s equal to plus half। তারপর বললাম n equal to 3, l equal to 1, তারপর বললাম m equal to plus 2, plus 1, 0, minus 1, minus 2, এবং s equal to দিয়ে দিলাম s equal to plus half 4 into plus minus half, এরকম ভাবে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কোশ্চেনটা আগে ভালোভাবে উঠাও। এবার দেখো সব পরিষ্কার দেখা যাচ্ছে আরো। আশা করি তোমাদের সমস্ত লেখা দেখা যাচ্ছে পরিষ্কার। ওকে, সবার লেখা হয়েছে। এখন আমি এই কোশ্চেনটা, যে কোশ্চেনটা বোর্ডে লিখেছি, এটার আলোকে আমরা এখন সলভ করব। আমি একটা সিকিউ বোর্ডে লিখেছি, দেখো বলেছি এ একটি মৌল যার বহিস্থ স্তরের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ। দিয়ে n equal to 4, l equal to 0, m equal to 0, s equal to plus half। তারপরে দেওয়া আছে n equal to 3, l equal to 1, m equal to plus 2, plus 1, 0, minus 1, minus 2। তারপরে s equal to plus half 4 into plus minus half, এটা দেওয়া আছে।
এখন এখান থেকে তোমার কোশ্চেন করা আছে যে এ আয়ন কিভাবে শনাক্ত করবে? তোমাকে কোশ্চেন করা আছে এ আয়ন কিভাবে শনাক্ত করবে। করতে হবে যে এ আয়নটা কি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো। এখন আমরা এ মৌলটা কি হবে সেটা আমরা আগে বুঝতে হবে, তারপরে দেন আমাদের আনসার করতে হবে। দেখো এখানে প্রথমে বলা আছে n = 4, তাহলে আমরা আগে এরকম লিখে নেব 4, তারপরে দেখো লেখা আছে l = 0, l = 0 মানে হলো s অরবিটাল। তারপরে দেখো লেখা আছে যে m = 0 মানে s অরবিটাল। তারপরে বলা আছে s = +12 মানে একটা ইলেকট্রন রয়েছে এখানে। এখানে একটা মন্তব্য এসছে, সিগমা রোল নাম্বার 412, এক্সট্রিমলি ফরিস অর লেট অ্যাটেন্ডেন্স। আচ্ছা ঠিক আছে, ওকে, আগামী দিন থেকে ঠিকভাবে আসবে। এবার দেখো এখানে, তাহলে প্রথম লাইনটা আগে ক্লিয়ার করো। প্রথম লাইনটা n = 4, দেখো 4 লেখা আছে, l = 0, 0 মানে s অরবিটাল, m = 0 মানে s অরবিটাল, আর s = +12 মানে একটা ইলেকট্রন। তাহলে আমরা এখানে লিখেছি s1। হ্যাঁ, এরপরে আবার আসো n = 3, তাহলে আমরা এখানে 3 লিখবো, n এর মান 3। তারপরে আছে l = 1। আমরা জানি যে l = 1 হলে কি হয়, সরি l = এখানে আমরা 1 না দিয়ে 2 দিয়ে দেব, একটু ভুল হয়ে গেছে। l এর মান এখানে আমরা 2 দেব। l = যদি 2 হয়, l = 2 হলে কোন অরবিটাল? d অরবিটাল। l এর মান 2 হলে d অরবিটাল। আর d অরবিটাল কয়টা আছে এখানে দেখা যাচ্ছে, +2 +1 0 -2 -1, 5টা d অরবিটাল আছে। 5টা d অরবিটাল আছে এবং 5টা d অরবিটালে টোটাল ইলেকট্রন কয়টা আছে? টোটাল ইলেকট্রন আছে হলো, দেখো যে 4 × ± ½ 4 × ± ½ মানে এখানে ইলেকট্রন 8টা, আর +½ মানে হলো 9টা। টোটাল ইলেকট্রন হলো এখানে 9টা। 9টা না করে আমরা কি করব, এখানে আমরা এটা পুরোটাই আমরা করে দেব, অফ করে দেব, দিয়ে আমরা এখানে তোমার +5 × ± আমরা এটা করে দেব। আমরা এটা না দিয়ে এটা দিয়ে দেব, 5 × ± তো 5 × ± মানে কি? 5 × ± মানে হলো 5 দুগুণে 10টা ইলেকট্রন। তাহলে ডি অরবিটালে এখন 10টা ইলেকট্রন অবস্থান করছে। আমরা এই অংশটুকু করলাম, এই অংশটুকু ক্লিয়ার আছে কিনা একটু তোমরা সবাই পরিষ্কার আমাকে জানাও। সাবিকুন নাহার বলছে সে বুঝেছে, এরকম তোমরা সবাই দেখো জিনিসটা ক্লিয়ার কিনা। আমি আর একবার তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিচ্ছি আরেকবার, সেটা হলো যে n = 4, তাহলে n = যদি 4 হয় তাহলে 4 লিখলাম, l এর মান 0 মানে s অরবিটাল, s এর মান +12 মানে একটা ইলেকট্রন অবস্থান করছে, সেজন্য আমরা এখানে f4s1 দিলাম। এরপরে n = 3, তাহলে 3 লিখলাম, l = 2 মানে d অরবিটাল লিখলাম। এখানে দেখা যাচ্ছে d অরবিটাল 5টাই আছে, +12 +2 +1 0 -1 -2 মানে 5টা d অরবিটালে অবস্থান করছে। তারপরে ইলেকট্রন আছে কতটা? 5 × ± ½ মানে দুটা ইলেকট্রন, আর 5 × ± মানে 5 দুগুণে 10টা ইলেকট্রন, তাহলে d10। তার মানে আমাদের এ মৌলের ইলেকট্রন বিন্যাসে আমাদের বাইরের শিলের ইলেকট্রন বিন্যাসটা আমাদের লেখা হয়ে গেছে।
এখন আমরা যদি এটা পূরণ করি তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10 এই বিন্যাস তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা আমরা পেয়ে গেলাম। এখন এই ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ইলেকট্রন এখানে আছে কয়টা, টোটাল ইলেকট্রন কয়টা আছে, টোটাল ইলেকট্রন আছে 29টা। তাহলে টোটাল ইলেকট্রন 29টা কার? টোটাল ইলেকট্রন দেখো পারমাণবিক সংখ্যা 29, কপার মৌলের ইলেকট্রন সংখ্যা টোটাল 29। তাই অতএব লিখতে হবে এখন, অতএব এই মৌলটি হলো কপার। তাহলে আমরা মৌলটা বের করে ফেললাম। এখানে একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা হলো কিন্তু বিষয়টা পরীক্ষার খাতায় সরাসরি এইভাবে লিখলেই হবে? হ্যাঁ, এইভাবে লিখলেই হবে। আমি যেভাবে বললাম এইভাবে লিখলেই হবে। আমি যেভাবে বলেছি সেভাবে লিখলেই হবে। মৌলর এরকম প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নের উত্তর শুরু করবা, এখান থেকে উত্তর শুরু করবা। উত্তরে লিখবা যে এ মৌলের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। এরপর বলবা যেখানে ইলেকট্রন সংখ্যা 29টা, অতএব এই মৌলটা হলো কপার। এই মৌলটা কপার যখন কপার লেখা হবে তখন কি করতে হবে, এবার তারপরে দেন আমাদেরকে কপার আয়ন শনাক্তকরণ লিখতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, প্রশ্নটা আমি মুছে দিলাম, এটা নিয়ে তোমাদের আর সমস্যা হওয়ার কথা নয়। এবার আমরা লিখব যে কপার মৌলের আয়ন কপার 2+, কপার আয়ন দিয়ে দিলাম। কপার আয়ন লেখার পরে এবার আমরা যেটা করব সেটা হলো এবার আমরা লিখব কপার আয়ন কিভাবে শনাক্ত করা যায়। কপার আয়ন পটাশিয়াম ফেরোসায়ানাইড, আমরা যদি এই যৌগটা দেই পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে কপার 2 ফেরোসায়ানাইড প্লাস পটাশিয়াম আয়ন, এবং এটার বর্ণ হবে বাদামি বর্ণের সৃষ্টি হবে। আমরা এই বিক্রিয়াটা লিখে দেব, বিক্রিয়া দিয়ে লিখে দিয়ে আমরা কিছু কথা লিখে দেব। আমরা কথা লিখব যে এটা বিক্রিয়া করে সাদা বর্ণের বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে। হ্যাঁ, এই অধক্ষেপ দেখে আমরা কপার আয়ন শনাক্তকরণ করতে পারি। আমরা এইভাবে এটার আনসারটা আমরা সাজিয়ে দেব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন এই পড়াটা বুঝতে পেরেছো, কিভাবে প্রশ্ন হয়, কিভাবে আনসার করতে হয়। আমাদের পরীক্ষার প্রশ্নে এইভাবেই ঠিক প্রশ্ন থাকবে। আমি যেভাবে এখন তোমাদের কাছে উপস্থাপন করেছি ঠিক এইভাবেই তোমাদের কোশ্চেন দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আরো কিভাবে এই সিকিউটা হয়, সিকিউটা আরো কিভাবে করা যায় এই বিষয়টা নিয়ে আমি আলোকপাত করছি। তোমরা এটা মুছে দেই। আমরা দেখো, আমি যদি এরকম প্রশ্ন করি চতুর্থ পর্যায়
শ্রেণী 11 দিয়ে মৌলটা এক্স এরকম দিলাম, মৌলটা এইভাবে দিলাম, দেওয়ার পরে বললাম, প্রশ্ন বললাম এক্স টু প্লাস আয়ন কিভাবে শনাক্ত করবে। তোমরা কোশ্চেন লিখে নাও। দেখো এই কোশ্চেনটাও কপার বোঝাচ্ছে। আতিফ শাহরিয়ার বলেছে ক্লিয়ার, তাসমিমা টপা বলেছে ক্লিয়ার। এখানে আরেকটা এখানে একটা মন্তব্য এসেছে, মন্তব্যটা একটু পড়ে শোনাই। অবিদিত ইসলাম, আয়ন শনাক্তকরণের জন্য বিক্রিয়া লেখা কি অপরিহার্য? হ্যাঁ, অবশ্যই। আয়ন শনাক্তকরণ করতে গেলে অবশ্যই বিক্রিয়া লিখতে হবে। তারপরে ইসরাত সাদিয়া আর একটা প্রশ্ন করেছে, স্যার বইতে তো 3টা পরীক্ষা দেখাতে হবে। হ্যাঁ, যে কোনো একটা পরীক্ষা লিখলেই হবে। 3 নম্বরের জন্য 3টা পরীক্ষণ 3টা বিক্রিয়া লেখার প্রয়োজন নেই। অবশ্যই তোমাদেরকে বিক্রিয়া লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই বিক্রিয়া লিখতে হবে, কিন্তু সব বিক্রিয়াগুলো লিখে তোমাদের টাইম লস করার কিছু নেই। শুধু একটা পরীক্ষা তোমাদেরকে লিখে দেখাতে হবে, কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে। 3টা বিক্রিয়ায় তোমাদেরকে পড়াশোনা করতে হবে। 3টা বিক্রিয়ায় পড়াশোনা করতে হবে কেন? কারণ এমসিকিউ আছে। এমসিকিউ এর জন্য অবশ্যই তোমাকে 3টা বিক্রিয়ায় পড়াশোনা করতে হবে। এবার দেখো, তাহলে এই প্রশ্নটা দেখো, যে বলা আছে এক্স আয়ন কিভাবে শনাক্ত করবে। তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে 11 নম্বর শ্রেণীতে কপারের অবস্থান, অতএব এটা কপার আয়ন মৌলটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আরেকভাবে প্রশ্নটা আমরা এবার দেখাবো কোশ্চেন। এটা নাম্বার 2 এবার নাম্বার 3। দেখো, একটি মৌল, এই মৌলটি 1 প্লাস ও 2 প্লাস জারণ মান প্রদর্শন করে, এরকম বলা আছে যে একটি মৌল, এই মৌলটি 1 প্লাস ও 2 প্লাস জারণ মান প্রদর্শন করে। এখন আমাদেরকে দেখো কোশ্চেনটা এইভাবে সেট করতে হবে। এই মৌলটি এই 2 প্লাস আয়নের বহিস্থ স্তরের বিন্যাস
যেখানে n ইকুয়াল টু 4। এবার দেখো এই কোশ্চেনটা 3 নাম্বার কোশ্চেনটা দেখো ভালো করে পড়ো। এরপরে বলা আছে A2 প্লাস আয়ন কিভাবে শনাক্ত করবে। এই কোশ্চেনটা দেওয়া আছে। এখন এই কোশ্চেনটা পড়ে তোমাদেরকে উদ্ধার করতে হবে। রাহুল চৌধুরী, ওকে থ্যাংক ইউ। এবার প্রশ্নটা তোমাদের দেখো, লাস্ট কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করে দেখো যে এ একটি মৌল, এ মৌলটি +1 এবং +2 জারণ মান প্রদর্শন করে। A2 প্লাস আয়নের বহিস্থ স্তরের বিন্যাস NS0N-1D9 এবং n এর মান দেওয়া আছে 4। এখন এখান থেকে এই আয়ন কিভাবে শনাক্ত করবে, আমাদেরকে এখন এখান থেকে সেট করতে হবে যে এই মৌলটা কি হতে পারে। তাহলে উপরের প্রশ্নটা আমি মুছে দিলাম। দেখো এখানে বলে দেওয়া আছে যে NS0N-1D9 এটা বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে n এর মান 4। তাহলে n এর মান 4 হলে 0 আর n-1 হলো 3D9, এটা দেওয়া আছে। এখন এর আগের অংশটুকু আমাদেরকে লিখতে হবে। আগের অংশটুকু কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 4s0 3d9। তাই এটা হলো আয়ন A2 প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস। আয়নের ইলেকট্রন বিন্যাস হলো এটা। তাহলে আয়নের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা সহজেই বলতে পারি এখন A2 প্লাস তাহলে কি হবে, সমান কপার আয়ন হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই মৌলটা কি হবে, এই মৌলটা কপার হবে। তাহলে কপার হলে এখন আমরা কপারের ইলেকট্রন বিন্যাস রাসায়নিক বিক্রিয়া লিখব, লিখে তার প্রপারলি ব্যাখ্যা দেব। যেভাবে আমি আনসারটা সাজাতে বললাম সেইভাবে সাজাতে হবে। তাহলে এখানে আয়ন শনাক্তকরণের সিকিউ কিভাবে হতে পারে সবকিছু ক্লিয়ার দেখালাম। এবং এই সিকিউ থেকে তোমরা প্রথমে ফার্স্ট টার্গেট হলো মৌলকে আগে শনাক্ত করতে হবে। আগে মৌলকে যখন শনাক্ত করে ফেলবা তারপরে দেন রিয়াকশন করে ফেলবা। রিয়াকশন করে অল্প একটু কথায় খালি গুছিয়ে বলে দিলেই হয়ে যাবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, সাবিকুন নাহার ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি এখন যে আয়ন শনাক্তকরণ কিভাবে করতে হয় এবং সিকিউ কিভাবে হয়। আমরা এবার একটা এমসিকিউ দেখাচ্ছি, দেখো সবাই। দেখো এই কোশ্চেনটা, ওকে
শাহরিয়ার হাসান হৃদয়, থ্যাংক ইউ। দীপা সরকার, থ্যাংক ইউ। শাহরিয়ার হোসেন হৃদয় রিপ্লাইং দিয়েছো। আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেরা নিজেদের সঙ্গে কথা বলবে না, তোমরা ক্লাসের পড়ার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা শুধু কোশ্চেন করবে এবং মন্তব্য করবে। তোমরা নিজেরা নিজেদের মধ্যে কোনো আলোচনা নিজেদের মধ্যে যদি ডিসকাস করো তাহলে তো তোমরা পড়া বুঝতে পারবে না। এই জন্য তোমরা শুধু পড়াশোনা সম্পর্কিত মন্তব্য করবে, তোমাদের রোল নাম্বার কমেন্টস দিবে এবং নিজেরা নিজেদের আলোচনা বাদ দিয়ে তোমরা শুধু পড়ালেখা সম্পর্কিত বিষয়টা নিয়েই আলোচনা করবে। এখন দেখো একটা এমসিকিউ লিখেছি আমি, কপার আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়। নাম্বার 1 পটাশিয়াম আয়োডাইড, নাম্বার 2 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, নাম্বার 3 পটাশিয়াম ফেরোসায়ানাইড। এরকম 3টা আমরা যৌগ লিখে দিয়েছি, দিয়ে এখন তোমাদেরকে রিপ্লাই দিতে বলছি। তোমরা সবাই আনসার দাও নিজেরা, কোনটা সঠিক হবে। আমি এখানে অপশন লিখে দিই, ক নাম্বার 1, 2, 1 ও 3, গ নাম্বার 2 ও 3, ঘ নাম্বার অপশন 1, 2 ও 3। তোমরা নিজেরা এখন অপশন বাছাই করো। হ্যাঁ, অলরেডি আনসার দিয়েছে আরফা আঞ্জুম সঠিক আনসার দিয়েছো। 3টায় হবে, ঘ নাম্বার সঠিক আনসার হবে। ঘ নাম্বার সঠিক আনসার হবে। অলরেডি তোমাদেরকে একটু আগেই 3টা বিক্রিয়া লিখে দেখেছি, যেখানে আমাদের কপার আয়ন শনাক্তকরণ করতে গেলে 3টায় লাগবে। হ্যাঁ, জাফরুল হাসান, ওকে, থ্যাংক ইউ। সাবিকুন নাহার, থ্যাংক ইউ। শাহরিয়ার তাহমেদ জিসান, অল ক্লিয়ার, সব বুঝতে পারছো। জয় বড়ুয়া, সঠিক আনসার, ওকে। শাহজাদি আহমেদ স্মৃতি, না 2, 3 হবে না, শাহজাদি আহমেদ শুধু 2, 3 হবে না, এখানে 1, 2, 3 উত্তর, 3টাই উত্তর। ক্লাসের শুরুতেই 3টা বিক্রিয়া লিখেছি। তাসিন আরা রাফি, থ্যাংক ইউ। সুমাইয়া জামান জ্যোতি, শাহরিয়ার তাহমেদ জিসান, ঘ নাম্বার হবে। ইয়েস, রিয়াজুল ইসলাম, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে যে আলোচনা করেছি, এই আলোচনার প্রেক্ষিতে আমরা শিখতে পেরেছি কপার আয়ন শনাক্তকরণ এবং কিভাবে কি ধরনের সিকিউ হয়, কি ধরনের এমসিকিউ হয়, আমরা এখন পারবো। তোমরা সবাই কপার আয়নের বাকি বিক্রিয়াগুলো, 3টা বিক্রিয়াগুলো বাসায় প্র্যাকটিস করবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। আমি তোমাদেরকে আগামী দিন একটা HW দিয়ে দিচ্ছি, জিঙ্ক আয়ন শনাক্তকরণ। তোমরা এটা হোমওয়ার্ক করবে, এটা ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা করে আগামী ক্লাসে তোমরা উপস্থিত হবে। আগামী ক্লাসে আমরা এই জিঙ্ক আয়ন, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ, এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের শুভাগমনে আমাদের ক্লাস সাফল্যমণ্ডিত হয়েছে। তোমরা আগামী ক্লাসে আবার উপস্থিত হবে। আমার সঙ্গে আগামী ক্লাস বুধবার বেলা 12টার সময়।
সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।